পড়া হচ্ছে দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে, দুটো বৃত্ত পরস্পরকে এইভাবে স্পর্শ করতে পারে, আবার দুটো বৃত্ত পরস্পরকে এইভাবে স্পর্শ করে। এটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করা, আর এটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করা। তাহলে এই বৃত্তটা তোমার হচ্ছে এইখানে আমি যদি একটা স্পর্শ বিন্দুর নাম দিই, তাহলে এই বিন্দুটার স্পর্শক আঁকি, যদি নাম দিই এবি, আর এটার ক্ষেত্রে নাম দিলাম এই বিন্দুতে স্পর্শক হচ্ছে এবি, তাহলে এই দুটো স্পর্শককে বলা হয় সাধারণ স্পর্শক। এবং এই সাধারণ স্পর্শকের একটা স্পেসিফিক, তাহলে একটা এই বৃত্ত, এই সাধারণ স্পর্শক কাকে বলা হয়? সাধারণ স্পর্শক লেখা আছে একটি সরলরেখা, একটি সরলরেখা এটা এবি, যা দুটো বৃত্তরই কি হবে, যা দুটো বৃত্তকে স্পর্শ করে। তাহলে এই এবিটাকে বলা হয় সাধারণ স্পর্শক। ক্লিয়ার? এছাড়াও দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে, তাহলে এইভাবে একটা স্পর্শক আঁকা যায়, এইভাবে একটা স্পর্শক আঁকা যায়, এই তারপরে এইভাবে একটা স্পর্শক আঁকা যায়, আবার এইভাবে একটা স্পর্শক আঁকা যায়, তাই তো? জানা যায় না? আচ্ছা, আবার দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তাহলেও স্পর্শক আঁকা যায়। তাহলে সাধারণ স্পর্শক কাকে বলা হয়? একটা স্পর্শক আঁকবো যে স্পর্শকটা দুটো বৃত্তেরই থাকবে হবে। বুঝতে পেরেছি? তাহলে সংজ্ঞাটা কি লেখা আছে? একটি সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা এই দুটো বৃত্তকে স্পর্শ করে, তাহলে ওই সরলরেখাটিকে বলা হয় বৃত্তটি সাধারণ স্পর্শক। কি বলা হয়? সাধারণ স্পর্শক। পরের কোশ্চেন হচ্ছে, তাহলে দুটো বৃত্ত যদি তাহলে এইভাবে সাধারণ স্পর্শক আঁকা যায় না? আঁকা যায়? এইভাবে আঁকা যায় না সাধারণ স্পর্শক? জানা যায় না? যায়। তাহলে দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে সাধারণ স্পর্শক হয়, সাধারণ স্পর্শক হয় কটা? কটা? তিনটে। আচ্ছা, দুটো বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে সাধারণ স্পর্শক কটা হবে? একটা। সাধারণ স্পর্শক হবে একটি। দুটো বৃত্ত যদি পরস্পরকে কোনোভাবে স্পর্শ না করে, তবেও স্পর্শক আঁকা যায়। সাধারণ স্পর্শক কটা হবে? চারটে। সাধারণ স্পর্শক হবে চারটে। দুটো বৃত্ত যদি পরস্পর ছেদ করে, তাহলে সাধারণ স্পর্শক কটা হবে? সাধারণ স্পর্শক হবে দুটি। আশা করা যায় কেউ বুঝতে পেরেছ? এর মধ্যে যে স্পর্শকের দু প্রান্তে দুটো বৃত্ত থাকে, সেটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। আর কোন স্পর্শকের যদি একই প্রান্তে যে দুটো বৃত্ত থাকে, সেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। বুঝতে পেরেছি? ব্যাপারটা ছবি থেকে বুঝিয়ে দিই। ধরো এবি, সিডি আর ই এর নাম দিলাম। তাহলে দেখো, এবি স্পর্শকের দুই প্রান্তে দুটো বৃত্ত আছে, তাই না? তাহলে এবি কে বলা হয় তির্যক স্পর্শক। তির্যক স্পর্শক না, তির্যক সাধারণ স্পর্শক। ক্লিয়ার? আর সিডি আর ইএফ কে বলা হয়, দেখো সিডি একই পাশে বৃত্ত দুটো আছে, ইএফ স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত আছে, ইএ সিডি আর ইএফ কে বলা হয় সরল সাধারণ। তো এটা হচ্ছে সাধারণ স্পর্শক কটা হলো? একটা। কেন?
এবার দেখো এই যে স্পর্শকটা আছে এবিটা তাহলে সরল সাধারণ স্পর্শক। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে, ছেদ নাই, বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে মোট কটা স্পর্শক? তিনটে। সরল সাধারণ স্পর্শকের তিনটে, তার মধ্যে তির্যক স্পর্শক হচ্ছে একটা, আর সরল সাধারণ স্পর্শক হচ্ছে দুটো। দুটো বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তবে স্পর্শকটা কি একই দিকে আছে? সাধারণ বৃত্ত আছে না আলাদা দিকে আছে? সরল সাধারণ একই দিকে। একই দিকে। তাহলে কি হবে? এবি কি স্পর্শক? সরল সাধারণ। সরল সাধারণ স্পর্শক। বুঝতে পারলাম? এবার এখানে নাম দিই আমি এবি সিডি, এটা ই এফ ই এইচ। তাহলে বলো এবিটা কি? এবি সরল সাধারণ স্পর্শক, আর সিডি সরল সাধারণ স্পর্শক, আর ইএফ আর জিএইচ তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক। নেক্সট, এবার দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। ছেদ করলে যে স্পর্শ দুটো হয় যদি আমি নাম দিই এবি আর সিডি, তাহলে এই দুটো এবিটা কি স্পর্শক? সরল সাধারণ। সরল সাধারণ। এবি আর সিডি কি হলো? সরল সাধারণ স্পর্শক। বুঝতে পেরেছি? এবার দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? দেখো এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, এটা r1 যদি r2 ধরি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হয়? r1 + r2। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয় r1 + r2। মনে রাখবেন। আর দুটো বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে এখান থেকে এইটুকু ধরলাম r1, আর এইখান থেকে এইটুকু হচ্ছে কত? r2। তাহলে এখান থেকে এইটুকু মানে কত হবে? r1 - r2। r1 - r2। তাহলে এই টাইপের দুটো অঙ্ক আছে। পৃষ্ঠা নাম্বার 219, পেজ 219 এর 11 এর 4 আর 5। 4 নম্বর অঙ্ক বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি আর 3 সেমি। দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্র দূরত্ব কত হবে? 8 সেমি। 8 সেমি। তাহলে অপশন নাম্বার ডি। দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা 3.5 সেমি আর একটা 2 সেমি, তাদের কেন্দ্রের দূরত্ব কত হবে? 1.5 সেমি। 1.5 সেমি। নেক্সট, তারপরে বি এর দাগের 1 বলেছে একটি বৃত্তের অন্তস্থ একটা বিন্দু, একটা বৃত্ত আছে, তার অন্তস্থ একটা বিন্দু থেকে স্পর্শ আঁকা যাবে? যাবে না? যাবে না? যাবে না। বলেছে বিন্দু পি একটি বৃত্তের অন্তস্থ বিন্দু পি বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী নয়। ঠিক না ভুল? সত্য। নেক্সট, আগে যে শিখেছিলাম যে 2 নম্বরটা, একটা বৃত্তের একটা জ্যা নিলাম, এই জ্যায়ের সমান্তরাল কটা সরলরেখাংশ আঁকা যায়? অসংখ্য। অসংখ্য। অসংখ্য সরলরেখা আঁকা যায়, ঠিক। আর স্পর্শ কটা আঁকা যায়? দুটো। এটা ঠিক, দুটো স্পর্শ আঁকা যায়, কারণ এদিকে একটা আর নিচে একটা। কোথায় আছে? পৃষ্ঠা নাম্বার 207-এ 4 নম্বর আর্টিকেলে লেখা আছে। নেক্সট, সি এর দাগের 1 বলেছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে, একটি সরলরেখা একটা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা পি বিন্দুতে একটা কিউ বিন্দুতে। সরলরেখাটার নাম হচ্ছে এবি। ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের কি বলা হয়? ছেদক। ওটা ওই পৃষ্ঠায় দেওয়া আছে, 206 পাতা দেওয়া আছে। নেক্সট, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে
2 নম্বর, সি এর দাগের 2, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বৃত্তটি দুটির সর্বাধিক সংখ্যক ড্যাশটি সাধারণ স্পর্শ অঙ্ক হয়। সাধারণ স্পর্শ কটা? 4টি। নেক্সট, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। সি এর দাগের 3, এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো বৃত্তটির অঙ্কিত সাধারণ স্পর্শক এইটা। সাধারণ স্পর্শক কোনটা হবে তাহলে? তির্যক না সরল? তির্যক। বুঝতে পারলাম? নেক্সট, তাহলে এরপরে আরো কিছু শর্ট কোশ্চেন করাবো। সেটা হচ্ছে 219 পাতার এর দাগের 1, 2, 3 বলেছে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ একটা বিন্দু, ও কেন্দ্রবৃত্তের একটা বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক এটাকে বি বিন্দুতে স্পর্শ করে। OB সমান সমান এটা হচ্ছে 5 সেমি, আর AO সমান সমান 13 সেমি। যদি AB এর দৈর্ঘ্য কত হবে? তাহলে জানো তুমি MCQ কে MCQ তো ভাবো তাহলে, কারণ তুমি আগে শিখেছিলে স্পর্শক এবং স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ পরস্পর কি হয়? 90 ডিগ্রি লম্ব হয়। তাহলে এটা লম্ব, তার মানে এটা কি? অতিভুজ। এটা ভূমি, এটা লম্ব। তাহলে লম্ব, তাহলে AB সমান করা কি হবে? অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার। তাহলে 170 মাইনাস 25, 144 মানে 12 সেমি। কত নম্বর অ্যান্সার? এ। তাহলে 11 এর 1 এর দাগে এ কত? 12 সেমি। এটা লিখতে, এরকম করে লিখতে হয়, ঠিক আছে? নেক্সট, এবার 2 নম্বর, এটা মনে রাখতে হবে, দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। বুঝতে পেরেছি? এবং AB বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্তটিকে A আর B বিন্দুতে ছেদ করেছে। ভালো কথা, ছেদ করল। দিয়ে বলেছে এ কোণ ACB এর মাপ কত? কোণ ACB, এই কোণটার মান হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। পৃষ্ঠা নাম্বার 217 পেজের প্রয়োগ 16 2 নম্বর অপশনটা দেওয়া আছে প্রয়োগের মধ্যে। নেক্সট, 3 নম্বর বলেছে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ব্যাসার্ধ 5 সেমি, ভালো কথা। আর কি বলেছে? ও বিন্দু থেকে 13 সেমি দূরে, এখান থেকে 13 সেমি দূরে পি একটা বিন্দু আছে, এখান থেকে 13 সেমি এটুকু। নেক্সট, পি বিন্দু থেকে দুটো স্পর্শ কি কি এঁকেছি? PQ আর PR। দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, আগে শিখেছিলাম। এটাও ব্যাসার্ধ, এটা কত সেমি? 5 সেমি। তাহলে এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। তাহলে PQ কত হবে? অতিভুজের স্কয়ার মাইনাস 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, মানে 170 মাইনাস 25, 144 মানে 12 সেমি। তাহলে এটা 12 সেমি। তাহলে অতএব ত্রিভুজ PQO এর ক্ষেত্রফল বের করে আগে কত? কত? হাফ গুণিত ভূমি। ভূমি কত? 5। উচ্চতা কত? 12 সেমি স্কয়ার। কত হয়? 30 সেমি স্কয়ার। বুঝতে পারলাম? তো এটা 30 যদি হয় তাহলে এটাও কত হবে? 30 হবে। তাহলে অতএব OQPR চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? চতুর্ভুজের ক্ষেত্রফল হবে 60 সেমি। 30 যোগ 30 সেমি স্কয়ার সমান 60 সেমি স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে এখানে সবকটাই আমার হয়ে গেল। A B C কমপ্লিট।